আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত 13। দক্ষিণ চীন সাগরে শক্তি বাড়ালো বেইজিং, ভারতকে পাশে চায় ভিয়েতনাম। তুরস্ক গ্রিস উত্তেজনা, F-16 যুদ্ধবিমান পাঠালো আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিস্থাপন পাল্টা পদক্ষেপ চীনের। গাজায় ইসরায়েলি তাণ্ডব চলছে, আজকেও ব্যাপক গোলাবর্ষণ। ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নিরাপত্তা পরিষদের 13 দেশ। দক্ষিণ চীন সাগরের তলদেশে বেইজিংয়ের সাবমেরিন ঘাঁটি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সন্ত্রাসী হামলায় 13 জন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় হত্যার শিকার ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন এবং ওই এলাকায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের চিন্তা করছে প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির উইসা শহর থেকে 10 কিলোমিটার পূর্বের কিনজাইকি, মাতিবা এবং উইকেনু গ্রামে এই হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী 2019 সালের শুরু থেকে গণতান্ত্রিক কঙ্গোর প্রজাতন্ত্রের নর্থ কিভু প্রদেশ কার্যক্রম পরিচালনাকারী উগান্ডা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস 1000-এর বেশি মানুষকে হত্যা করেছে। সেনাবাহিনীর মুখপাত্র অ্যাটর্নি মাওশিয়ালি বলেন, ওই অঞ্চলে প্রায়শই এই রকমের হামলার অসংখ্য সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে। 3 দশকের বেশি সময় ধরে উগান্ডা সীমান্তের ঘন বন অঞ্চলে জঙ্গি হামলা চালিয়ে আসছে এডিএফ। গত বছর সশস্ত্র ওই গোষ্ঠীর বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করে। এরপর থেকে হামলা ও পাল্টা হামলায় সেখানকার সাধারণ মানুষেরা পড়েন ভয়াবহ এক সহিংসতার মুখে, যে সহিংসতা এখনো চলছে। ভারতের সঙ্গে সীমান্ত বিরোধের আগুন এখন ধিকি ধিকি জ্বলছে। এর মধ্যেই দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা বাঁধালো চীন। সেই পরিস্থিতি নিয়ে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করল ভিয়েতনাম। পাশাপাশি ভারতকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ারও কথা জানানো হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ সিংলার সঙ্গে বৈঠক করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম সেন চাও। এদিকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় বেইজিং বোমারু বিমান এবং ফাইটার জেট মোতায়েন করেছে। চীনা আগ্রাসনের বিষয়ে ভারত ভিয়েতনাম আলোচনায় উঠে আসে। বিষয়টি দেশের সার্বভৌমত্বে আঘাত বলে মনে করছে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রতিবেশী দেশ ভিয়েতনাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শৃঙ্গলার সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের এই বৈঠক সৌজন্যমূলক সাক্ষাৎকার। সেখানেই দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসনের বিষয়টি নয়াদিল্লির সামনে তুলে ধরেন হ্যানয়ের প্রতিনিধি। একই সঙ্গে ভারতের সঙ্গে কৌশলী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সম্মতি জানান ফ্যাম সেন চাও। চলতি মাসের শুরুতে বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে H-6 বম্বার বিমান মোতায়েন করেছে চীন। বেইজিংয়ের উদ্দেশ্য ওই দ্বীপ যাতে চীনা সেনাবাহিনীর আয়ত্তে থাকে। এদিকে চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমস দাবি করেছে, ওই এলাকায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের তৎপরতায় বাধা দিতে ওই পদক্ষেপ করা হয়েছে। প্যারাসেল দ্বীপপুঞ্জের অন্যতম দাবিদার ভিয়েতনাম ও চীনের ওই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছে তারা। হ্যানয়ের মতো বেইজিংয়ের এই পদক্ষেপ তাদের সার্বভৌমত্বে আঘাত এনেছে এবং ওই অঞ্চলের স্থিতাবস্থাকে বিপন্ন করে তুলেছে। ভারতের সঙ্গে আলোচনায় চীনা আগ্রাসনের পাশাপাশি অন্যান্য বিষয়ে উঠে আসে। দক্ষিণ চীন সাগরের উপকূলীয় অঞ্চলে যে গ্যাস এবং কয়লা ব্লক রয়েছে তা উত্তোলনের জন্য ভারতের সাহায্য চেয়েছে ভিয়েতনাম। সেই সঙ্গে সামরিক ক্ষেত্রেও নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করতে চায় হ্যানয়। দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ নতুন নয়। এর আগেও ওই এলাকায় এমন একতরফা পদক্ষেপ নিয়েছে চীন। তা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ জানিয়ে আসছে ওই সাগরের আশেপাশে থাকা দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, ওই সাগরকে নিজেদের সাম্রাজ্য হিসাবে ব্যবহার করছে বেইজিং। সম্প্রতি চীনের এই পদক্ষেপের বিরোধিতা করেছে ভারতও। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সমঝোতা চুক্তির পর গ্রিসের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে আমিরাত। এর অংশ হিসেবে গ্রিসের গ্রেট উপত্যকার বিমান ঘাঁটিতে F-16 যুদ্ধ বিমান পাঠিয়েছে আরব আমিরাত। দেশটির সৌদা অঞ্চলের উপসাগরীয় ঘাঁটিতে অবস্থান করবে যুদ্ধ বিমানটি। অতঃপর পূর্বাঞ্চলের ভূমধ্য সাগরে গ্রিসের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে। গ্রিসের
সামরিক বিষয়ক মন্ত্রী নিকোস ডেন্ডিয়াস ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ ও গ্রিসের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান কনস্টান্টিনোফ্লোরেসের মধ্যে বেশ কয়েকবার এ বিষয়ে আলোচনা হয়। তুরস্ক ও গ্রিসের মধ্যে চরম উত্তেজনার সময় গ্রিসের সঙ্গে আমিরাতের সামরিক মহড়ায় অংশগ্রহণ তুরস্ককে বিপাকে ফেলবে বলে মনে করা হচ্ছে। এদিকে যৌথ মহড়ায় নেতৃত্ব দিতে কনস্টান্টিনোফ্লোরেসের নিয়োগের পর প্রথমে শুভেচ্ছা জানান আমিরাতের সেনাবাহিনীর প্রধান। সৌদা উপত্যকায় ভূমধ্যসাগরে উভয় দেশের বিমান বাহিনীর সহায়তায় কিছুদিন সামরিক মহড়া চলবে। এ সময় গ্রিসকে কেউ হুমকি দিতে চাইলে সৌদা ঘাঁটিতে অবস্থান করা জেট বিমানটি নির্ভুলভাবে সংকেত দেবে। মিশর, ইসরায়েল ও গ্রিসের মধ্যে ভালো সম্পর্ক থাকায় ভূমধ্যসাগরে সব দেশের উপস্থিতি থাকবে। তাছাড়া ইসরায়েলের সঙ্গে আমিরাতের নতুন সম্পর্কের কারণে গ্রিস আমিরাত থেকে যথাযথ সুবিধা লাভের চেষ্টা করছে। গত 10 অগস্ট তুরস্ক নিজেদের দাবি করা সীমারেখায় সম্ভাব্য তেল গ্যাস পরিমাপের জন্য একটি যুদ্ধজাহাজ পাঠায়। ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে বিবাদমান স্থানে নিজেদের তৎপরতা বন্ধ করতে বললেও আগস্টের 23 তারিখ পর্যন্ত সাইপ্রাস ও ক্রেট অঞ্চলে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় তুরস্ক। এমনকি গত সপ্তাহে তুরস্ক ও গ্রিসের মধ্যে হালকা সংঘাত হয়। প্রথমে শুল্ক যুদ্ধ, তারপরে করোনা ভাইরাসের সংক্রমণ, এই দুই ধাক্কায় আমেরিকা ও চীনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিশেষ করে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে ইতিমধ্যে টিকটক, উইচ্যাটের মতো মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হুয়েই জেড-টি এর মতো টেলিকম সংস্থার যন্ত্রাংশের ব্যবহারও বন্ধ করেছে তারা। এই অবস্থায় আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর ব্যাপারেও পাল্টা পদক্ষেপ করতে চলেছে চীন। চীনের বিভিন্ন প্রদেশের প্রশাসন সূত্রের খবর, সরকারি তথ্য প্রযুক্তি ব্যবস্থার বহু যন্ত্রাংশই তারা নেয় মার্কিন সংস্থাগুলোর থেকে। এর মধ্যে রয়েছে ইন্টেল, মাইক্রোসফট, ওরাকল, IBM। দেশীয় সংস্থাগুলোর সাহায্যে সেই প্রযুক্তি এবার প্রতিস্থাপন করতে চাইছে তারা। সূত্রের খবর, বেশ কয়েকটি প্রদেশের প্রশাসন এবং রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা চায়না টেলিকম ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সংস্থাগুলোর কাছ থেকে আর যন্ত্রাংশ বা প্রযুক্তি কেনা হবে না, বরাদ দেওয়া হবে দেশীয় সংস্থাগুলোকেই। সে দেশের শিল্পক্ষেত্রের বক্তব্য, প্রশাসন যদি দেশীয় সংস্থাগুলোকে বরাদ দেয় তাহলে সংস্থাগুলো আরও বেশি বিনিয়োগ আসবে, যার ইতিবাচক প্রভাব পড়বে শেয়ার দামেও। অনেকেই বলছেন শুধু যে আমেরিকাকে পাল্টা চাপে ফেলার জন্য চীন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে তা নয়, হুয়েই জেড-টির মতো সংস্থাগুলো যাতে মার্কিন যন্ত্রাংশ ব্যবহার না করতে পারে তার ব্যবস্থা করেছে ট্রাম্প প্রশাসন। এখন যদি চীনা প্রশাসনকেও প্রযুক্তি সরবরাহের ব্যাপারে ইন্টেল, মাইক্রোসফটের উপরে তারা নিষেধাজ্ঞা চাপায় তাহলে আরও চাপ পড়বে চীন। সে কারণে কৌশলগতভাবেই প্রযুক্তি প্রতিস্থাপনের এই সিদ্ধান্ত। তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে আমেরিকার সঙ্গে তাদের প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তির অগ্রগতি খতিয়ে দেখার ব্যাপারে সহমত হয়েছে দুই পক্ষই। ফলে বিশ্ব অর্থনীতির মন্দার সময়ে সেদিকেই এখন তাকিয়ে সারা পৃথিবীর শিল্প ও বাণিজ্য মহল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার সকালে রাফাহ ও খান ইউনিসে ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করেছে ইহুদিবাদী সেনারা। গাজার দক্ষিণে আল কাসাম ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত ইউনিটের দুটি পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর ফলে কেউ হতাহত হয়নি, তবে আর্থিক ক্ষতি হয়েছে। আজ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী বরাবরের মতোই একই ধরনের অজুহাত দেখিয়েছে। তারা বিবৃতিতে বলেছে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দুটি রকেট নিক্ষেপের জবাবে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্থাপনের চুক্তি হওয়ার পর থেকে তাণ্ডব বেড়েছে। এই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনের মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্প্রতি দখলদার ইসরায়েল ও আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে একটি চুক্তিতে সই করেছে। দুই দেশের এই চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইভাবে ফিলিস্তিনের হামাস সহ সব দল ও সংগঠন আমিরাতের ওই পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আবেদন জানিয়েছে স্থায়ী ও অস্থায়ী 13 সদস্য দেশ তার ঘোর বিরোধিতা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোমিনিক রিপাবলিক ছাড়া বাকি 13 দেশ সংস্থাটির সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের বিরোধিতার কথা জানিয়েছে। পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সাথে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে তেহরান। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র 2018 সালে এই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ওইসব নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা বলছে ট্রাম্প। সম্প্রতি তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইতিপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবারও চালু করতে চাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দেন। তার ওই আবেদনের পর নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ তার বিরোধিতার কথা ঘোষণা করল। ট্রাম্পের বিরোধিতা করে নিরাপত্তা পরিষদের 13টি সদস্য রাষ্ট্র বলেছে, যুক্তরাষ্ট্র 2018 সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের ধারাগুলো ব্যবহার করার অধিকার হারিয়েছে। রয়টার্স জানিয়েছে, 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলাদা চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের স্ল্যাব ব্যাক মেকানিজম চালুর প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে। চীন এবং রাশিয়াও বলেছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। দক্ষিণ চীন সাগরে হাইনান দ্বীপে একটি ভূগর্ভস্থ সাবমেরিন ঘাঁটি ব্যবহার করছে বেইজিং। সম্প্রতি মার্কিন ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাব এমন দাবি করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মধ্য দিয়ে কোম্পানিটি বলছে, সম্প্রতি চীনের একটি সাবমেরিনকে ওই ঘাঁটি ব্যবহার করতে দেখা গেছে। এর মধ্যে স্যাটেলাইট চিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত করেছে প্ল্যানেট ল্যাব। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্ল্যানেট ল্যাবের ধারণকৃত স্যাটেলাইট ইমেজগুলো সর্বপ্রথম গত 18 অগস্ট রেডিও ফ্রি এশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। এরপরই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি সাবমেরিন উইলিয়াম নেভাল বেসের বেসমেন্টের দিকে যাচ্ছে। মনে করা হচ্ছে এটি 093 ধরনের সাবমেরিন। এই সাবমেরিন পারমাণবিক অস্ত্র, টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত থাকে। বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রায়ই অভিযোগ করেন যে চীন তার ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রগুলো বেসমেন্টে লুকিয়ে রাখে। তবে বেসমেন্টে লুকিয়ে থাকা চীনা সাবমেরিনের ছবি প্রথমবারের জন্য সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের সাবেক কর্মকর্তা ডিড্রি থমসন বলেন, চীনের আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থাকার ঘটনাটি অস্বাভাবিক কিছু নয়। এভাবেই বেইজিং সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অনেক সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখে। তিনি মনে করেন, স্যাটেলাইট চিত্রে যে ঘাঁটিটি ধরা পড়েছে সেটাই বিরল ঘটনা।